আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব পার্লামেন্ট ভেঙে দিয়ে ইসরায়েলে আগাম নির্বাচন চান বেনি গান্তজ। এরপর জানিয়ে দিব সৌদির পাঠ্য বইয়ের মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে ফিলিস্তিনের নাম। এদিকে রাশিয়া ইউক্রেন শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে চীন, বলেছেন ল্যাভরভ। এরপর জানিয়ে দেব মালয়েশিয়ায় শ্রমিকদের উপচে পড়া ভিড়, চরম দুর্ভোগ। আরও জানিয়ে দিব হুতি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত জাহাজটি ইরানের শস্য নিয়ে যাচ্ছিল, খবর রিপোর্টে। সর্বশেষ জানিয়ে দেব দিল্লিতে পানির তীব্র সংকট, অপচয় করলেই জরিমানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। পার্লামেন্ট ভেঙে দিয়ে ইসরায়েলে আগাম নির্বাচন চান বেনি গান্তাজ। ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দিতে একটি ভোটাভুটির প্রস্তাব দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তাজের দল ইসরায়েল রেজিলিয়েন্স পার্টি। এটি আগাম নির্বাচন আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার 30 মে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেন বেনি গান্তাজ। গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও ফিলিস্তিনিদের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের অন্যান্য অংশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না গান্তাজের। সম্প্রতি গাজায় আগামী 8 জুনের মধ্যে যুদ্ধবন্ধের দাবি জানিয়ে আলটিমেটাম দেন বেনি গান্তজ। দাবি না মানা হলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে বলেও হুমকি দেন তিনি। ওই আলটিমেটামের পর এবার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি জানালেন এই মন্ত্রী। সাবেক সেনা কর্মকর্তা গান্তাজ নেতানিয়াহুর বিরোধী রাজনীতি করেন। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরে গান্তাজ নেতানিয়াহুর সরকারে যোগদান করেন। গান্তাজের মধ্যস্থলী দল গত মার্চ মাসে বিভক্ত হয়ে যায় এবং এর ফলে ক্ষমতাসীন জোটকে উৎখাত করার জন্য সংসদে তাদের পর্যাপ্ত আসন নেই। সৌদির পাঠ্য বইয়ের মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে ফিলিস্তিনের নাম। মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরবের পাঠ্য বইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। ইম্প্যাক্ট সি নামের একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। সৌদির পাঠ্য বইগুলোতে গত 5 বছর ধরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করছে সংস্থাটি জানিয়েছে তারা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশ হওয়া 371টি পাঠ্য বই পর্যালোচনা করেছে এবং খুঁজে বের করেছে বইগুলো থেকে কি কি বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার একটি বই, যেটিতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল, সেই বইটি 2023 সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়। আরেকটি বই যেটি এখনো পড়ানো হচ্ছে কিন্তু সেটি থেকে ফিলিস্তিনের আন্দোলন বিষয়টি বাদ দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে চীন, বলেছেন ল্যাভরভ। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ করছে রাশিয়া ও ইউক্রেন। লড়াই শুরুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেল এবং হাজারো মানুষের প্রাণহানি ঘটলেও সংঘাত অবসানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় চীন রাশিয়া ইউক্রেন শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। সংকট সমাধানে সংঘাতের মূল কারণগুলো সমাধান করা দরকার বলেও জানান তিনি। বৃহস্পতিবার 30 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা RIA বলেছে চীন একটি শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে যেখানে রাশিয়া এবং ইউক্রেন অংশ নেবে।
ল্যাভরভ বলেন, এ ধরনের পদক্ষেপ হবে ইউক্রেনের সংকট সমাধানে বেইজিংয়ের চলমান প্রচেষ্টারই ধারাবাহিকতা। বার্তা সংস্থাটির সাথে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, আমরা অবস্থানের সঙ্গে একমত যে সংঘাতের মূল কারণগুলোকেই প্রথম সমাধান করতে হবে এবং পরবর্তীতে চুক্তির সময় সমান এবং অবিভাজ্য নিরাপত্তা নীতির ভিত্তিতে সকল পক্ষের বৈধ স্বার্থকে রক্ষা করতে হবে। মালয়েশিয়ায় শ্রমিকদের উপচে পড়া ভিড় চরম দুর্ভোগ। হঠাৎ করে শ্রমিক ঠেসে গেছে মালয়েশিয়ায়। দেশটিতে শ্রমিক নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে এ ভিড় দেখা দিয়েছে। বৃহস্পতিবার 30 মে CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার 31 মে থেকে বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। ফলে দেশটিতে শেষ সুযোগ হিসেবে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ শ্রমিক আনছে। এতে করে বিমানবন্দরে শ্রমিকদের বিশাল জটলা তৈরি হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকরা বিমানবন্দরে আটকা পড়েছেন। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদেরকে বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। ফলে বিমানবন্দরে এখন তিল ধারণের ঠাঁই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। এতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে শ্রমিকদের শুয়ে বসে থাকতে দেখা গেছে। বিমানবন্দরের এমন দৃশ্য ভাইরাল হওয়ার পর এ নিয়ে দেশটির অভিবাসন বিভাগের পরিচালক জেনারেল দাতুস রুসলিন জোসুহ মুখ খুলেছেন। হুথি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত জাহাজটি ইরানের শস্য নিয়ে যাচ্ছিল, খবর রিপোর্টে। চলতি সপ্তাহের শুরুর দিকে একটি গ্রিক মালিকানাধীন মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ারে মিসাইল হামলা চালায় ইয়েমেনের হুথিরা। লাক্স নামের ওই জাহাজটি খাদ্যশস্য নিয়ে ইরানে যাচ্ছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। জানা গেছে, হামলার পর লাক্স নামের জাহাজটি প্রাথমিকভাবে গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহকে তালিকাভুক্ত করেছিল। তবে বৃহস্পতিবার সেটি ইরানের বন্দর খোমেনিকে তালিকাভুক্ত করে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফরাসি নৌবাহিনীর বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জিবুতি থেকে একটি দল হামলার কারণে জাহাজে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরিদর্শন করছে। তারা বলেছে, হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে, তবে জাহাজে কোনো বিপজ্জনক বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। ফরাসি নৌবাহিনী প্রকাশিত ছবিতে জাহাজের জলরেখা এবং ডেকে আঘাতের চিহ্ন দেখা গেছে। দিল্লিতে পানির তীব্র সংকট, অপচয় করলেই জরিমানা। ভারতের নয়াদিল্লিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় দিনে দুবার পানি সরবরাহ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দিল্লিবাসীকে পানি ব্যবহারে মৃত্যুব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির পানিমন্ত্রী অতিশী। এছাড়া পানি অপচয়কারীদের জরিমানা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর হিন্দুস্তান টাইমসের। ভয়াবহ দাবদাহে পড়ছে নয়াদিল্লি। এর মধ্যে মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে পানি সংকট। অনেক এলাকার বাসিন্দা পানির জন্য হাহাকার করছেন। দিনে দুবারও পানি সরবরাহ করা হচ্ছে না কিছু কিছু এলাকায়। এ অবস্থায় পানি ব্যবহারে আরও হিসেবি হওয়ার আহ্বান জানিয়ে দিল্লির বাসিন্দাদের উদ্দেশ্যে রাজ্যের পানিমন্ত্রী বলেন, যেসব এলাকায় দিনে দুবার পানি পাওয়া যায় তারা এখন দিনে একবার পাবে। এ কঠিন সময়ে সবার সহযোগিতা চাই।